ঠিক আছে, আমরা যাচ্ছি ওর কলেজে। ওর সাথে কিছু বিষয়ে কথা বলবো। আপনি ঠান্ডা হন। আর প্লিজ ফুলিকে বকাবকি করবেন না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যা কিছু ঘটেছে সব তুলির প্ল্যানেই ঘটেছে। ফুলির এখানে কোনো হাত নেই। মহিলা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনসুর নাহিদ শেখের দিকে তাকিয়ে বলল, নাহিদ, লেটস মুভ। নাহিদ আর মনসুর এগিয়ে চলল বাইরের দরজার দিকে। দরজা দিয়ে বের হওয়ার সময় নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো নাহিদ, স্যার, তুলি কি তাহলে প্রহেলিকা? মনসুর মাথা ঝাঁকিয়ে বলল, তাই তো মনে হচ্ছে। তুলি পড়ে শহরের এক নামকরা কলেজে, ছেলে মেয়েদের কম্বাইন্ড কলেজ। পড়াশোনার মানের জন্য বেশ নাম করেছে, তবে খুবই ব্যয়বহুল। শহরের এলিট শ্রেণীর নাগরিকদের সন্তান না হলে এখানে পড়ার কথা ভাবাও যায় না। মনসুর আর নাহিদ শেখ গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান জিজ্ঞেস করলো, কাকে চাই? জবাবে মনসুর রক্তচক্ষুতে তাকালো দারোয়ানের দিকে। দারোয়ান ভড়কে গেল। বুঝতে পেরেছে লোকটা সাধারণ কেউ নয়। কাকে চাই জাতীয় প্রশ্ন তাকে শুনতে হয় না। দারোয়ান স্যালুট ঠুকে বলল, সরি স্যার। মনসুর হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, সেকেন্ড ইয়ারের ক্লাসরুমটা কোন দিকে? স্যার, নিউ সেকেন্ড ইয়ার নাকি ওল্ড সেকেন্ড ইয়ার? মনসুর এক মুহূর্ত চিন্তা করল। তুলি বলেছিল তার ইন্টার পরীক্ষার সামনেই, তার মানে ওল্ড সেকেন্ড ইয়ার হবে। বলল, ওল্ড সেকেন্ড ইয়ার। দারোয়ান হেসে বলল, স্যার, ওদের তো আজ লাস্ট ক্লাস ছিল, আগামীকাল র্যাগ ডে প্রোগ্রাম, এই জন্যই ওরা হলরুমে প্রিপারেশন নিতেছে। হলরুমটা কই সেটাই বলো। ওই যে নতুন বিল্ডিংয়ের নিচতলায়। আঙুল দিয়ে দেখিয়ে দিল দারোয়ান। একদম শেষ মাথায়। দারোয়ানকে থ্যাংক ইউ বলে কলেজের নতুন ভবনের দিকে এগিয়ে গেল মনসুর। পাশ থেকে নাহিদ শেখ বলল, স্যার, ডিবি পুলিশে ট্রান্সফার হইয়া একটা লস হইয়া গেছে। কি লস? এই যে সারাদিন সিভিল ড্রেসে থাকি, লোকে ভয় ডর পায় না, সালাম দেয় না, সম্মান দেয় না। মনসুর মুচকি হেসে বলল, এই থেকে কি বুঝলা বলো? কি বুঝবো স্যার? লোকে ইউনিফর্মটাকে ভয় পায়, ইউনিফর্মের নিচের মানুষটাকে না। নাহিদ হেসে বলল, এটা অবশ্য ঠিক কথা কইছেন স্যার। শোনো, সম্মান পেতে চাইলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হবে। ভয় দেখিয়ে যে সম্মান পাওয়া যায় সেটাকে আসলে সম্মান বলা চলে না। যে তোমাকে ভয় পেয়ে সালাম দেয়, নিশ্চিত থাকো আড়ালে গেলে তোমাকে গালি দেবে। কি বলেন স্যার? নাহিদ শেখ ঘাট ঘুরিয়ে পেছনে তাকালো। সম্ভবত বোঝার চেষ্টা করছে গেটে দাঁড়ানো দারোয়ান তাদের গালি দিচ্ছে কিনা। মনসুর আর নাহিদ হেঁটে এসে হলরুমের সামনে দাঁড়ালো। ভেতর থেকে চিৎকার আর হইচইয়ের আওয়াজে কান পাতা দায়ী। একদিকে নাচের রিহার্সাল চলছে, আরেকদিকে একদল গান গাইছে। আরও নানান ইভেন্টের প্রস্তুতি চলছে। এত ছেলে মেয়ের মধ্যে তুলি কোথায় আছে তা বোঝা দুষ্কর। মনসুর আর নাহিদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। নাহিদ ভেতরে উকি দিচ্ছে, মনসুর একটু দূরে। দরজার কাছে একটা ইউনিফর্ম পরা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা অন্যান্য সব ছেলেদের তুলনায় আলাদা। এসব হইচই হইহুল্লোড়ে সে অংশ নিচ্ছে না। ছেলেটার একটা পা নেই, ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা হঠাৎ পিছনে ঘুরতে মনসুর আর নাহিদের দিকে চোখ পড়ল। কৌতূহলী হয়ে এগিয়ে এলো সে। হাঁটছে ক্র্যাচে ভর দিয়ে। দেখে খুব মায়া লাগলো দুজনেরই। ছেলেটা বিনয়ী কণ্ঠে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন আপনারা? নাহিদ শেখ পাল্টা জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি সবাই ওল্ড সেকেন্ড ইয়ার? হ্যাঁ। তুলি নামের একটা মাইয়ারে খুঁজতাছি, আছে এখানে? মনসুর খেয়াল করলো তুলি নামটা শুনে ছেলেটির হাসি হাসি মুখটা কেমন ম্লান হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, আপনারা কি পুলিশের লোক? নাহিদ কি উত্তর দেবে বুঝতে না পেরে মনসুরের দিকে তাকালো। মনসুর এগিয়ে এসে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রুমন। মনসুর তার কাঁধে হাত রেখে বলল, শোনো রুমন, তুমি ঠিকই ধরেছ, আমরা ডিবি পুলিশ। তবে ভয়ের কিছু নেই। তোমাদের ক্লাসমেট তুলির কাছে একটা বিষয় জানার ছিল, এজন্যই আসা। রুমনকে দেখে খুব একটা আশ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না। সে খানিকটা আমতা আমতা করে বলল, আমাদের ক্লাসে তো দুজন তুলি, আপনারা কোন তুলিকে খুঁজছেন? মনসুরের মনে হলো এই সুযোগে একটু বাজিয়ে নেওয়া যেতে পারে। সে মৃদু হেসে বলল, ওই যে খুব মারামারি অ্যাকশনের বই পড়ে ওই মেয়েটা। ও বুঝেছি, থ্রিলার তুলি। বাহ, ওকে তোমরা থ্রিলার তুলি বলে ডাকো? হ্যাঁ, পড়ার বইয়ের তুলনায় ও থ্রিলার বই বেশি পড়ে। ক্লাসে পড়ার বইয়ের ভাঁজে গল্পের বই রেখে কতবার যে ধরা খেয়েছে। আচ্ছা, আরেকবার অন্ধকারে ঢিল ছুঁড়ল মনসুর।
ও নিশ্চয়ই লেখক নিয়াজ আহমেদের ভক্ত। হ্যাঁ, ও নিয়াজ আহমেদের সব বই পড়েছে। বাহ, ভালো তো। হঠাৎ রুমনের হাসি মুছে গেল। কিন্তু সবাই তো বলাবলি করছে লেখক নিয়াজ নাকি গালি বইদের সিরিয়াল কিলিং করছে। আপনারা কি সেই কারণে এসেছেন? রুমনের কাঁধে চাপড় দিল মনসুর। আরে ধুর, কী সব উল্টোপাল্টা ভাবছো? এসব কিছু না, চলো তো আমাদের তুলির কাছে নিয়ে চলো। আসেন আমার সাথে, বলে ছেলেটা এগিয়ে গেল হলরুমের ভেতরে। হলরুমের শেষ মাথায় মঞ্চ। রুমনকে অনুসরণ করে মঞ্চে উঠল নাহিদ আর মনসুর। মঞ্চের পিছনের দিকে এগিয়ে যাচ্ছে রুমন। পিছন ফিরে মনসুরের দিকে তাকিয়ে বলল, ওদিকে নাটকের রিহার্সেল চলছে, তুলি অভিনয় করবে। মনসুর মাথা ঝাঁকিয়ে হাসল। হ্যাঁ, তুলি তো খুব ভালো অভিনয় জানে। রুমন অবাক হলো। এটাও জানেন আপনারা? ডিবি পুলিশকে কত কি যে খোঁজ রাখতে হয়। রুমনের সাথে মঞ্চের পিছনে চলে এসেছে মনসুর আর নাহিদ। রুমন একটু জোরে জোরে হাঁটছে। রিহার্সেলের রুমের ভেতর অনেক ছেলে মেয়ে, সবাই অবাক হয়ে তাদের দেখছে। মেয়েদের ড্রেস চেঞ্জ করার রুমের সামনে দাঁড়ালো রুমন। আচমকা চিৎকার করে উঠল রুমন, তুলি পালা পালা, পুলিশ এসেছে তোকে ধরতে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল মনসুর আর নাহিদ। মুহূর্তে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল রুমের ভিতরে। পুলিশ এসেছে শুনে যে যেদিকে পারছে দৌড়াচ্ছে। কয়েকটা মেয়ে গোলাগুলির ভয় পেয়ে কান্না শুরু করে দিল। এর মধ্যে হঠাৎ ড্রেসিং রুমের দরজা খুলে বের হয়ে আসলো তুলি। পরনে একটা টি শার্ট আর ট্রাউজার, কাঁধে ব্যাগ। বের হওয়ার দরজার দিকে দৌড় দিল সে। মনসুর আর নাহিদ তার পিছনে ধাওয়া করলো। নাহিদ সামনে, মনসুর একটু পিছনে। ছেলে মেয়েদের ভিড় ঠেলে সামনে এগোনো সহজ হচ্ছে না। তুলি ঝড়ের বেগে দরজার দিকে বেরিয়ে গেল। নাহিদও দৌড়াচ্ছে প্রাণপণে। রুমনের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা রুমন একটা ক্র্যাচ বাড়িয়ে দিল নাহিদের পায়ের কাছে। ক্র্যাচে পা বেঁধে দড়াম করে আছড়ে পড়ল নাহিদ শেখ। জোরে শব্দ করে কপাল ঠুকে গেল মেঝেতে। কয়েকটা ছেলে মেয়ে নাহিদের পা বেঁধে পড়ে গেল। চরম বিশৃঙ্খল পরিস্থিতি। মনসুর এসে নাহিদকে ধরল। নাহিদ আর নড়ছে না, তার শরীরটা ধরে ওঠালো। মাথায় খুব জোরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে বেচারা। চারদিকে তাকালো মনসুর, রুমনকে কোথাও দেখা যাচ্ছে না। ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে বের হয়ে গেছে সে। মনসুর একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে খুব বোকা মনে হচ্ছে তার। সে ভাবতেও পারেনি দুইটা পুচকে ছেলে মেয়ে তার সাথে এমন গেম খেলবে। হঠাৎ পকেটে রাখা মোবাইলে ভাইব্রেশন শুরু হলো। মনসুর পকেট থেকে ফোন বের করলো, ঈশিতার ফোন। মনসুর ফোন রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে ঈশিতার উত্তেজিত কণ্ঠস্বর। স্যার, প্রহেলিকা ধরা পড়েছে। হোয়াট? জি স্যার, আপনার পরামর্শ মতো সাইবার ক্রাইম ইউনিট শুধুমাত্র মগবাজার এরিয়াতে আইপি অ্যাড্রেস ট্রেস করেছে। উই গট এ ম্যাচ। কিন্তু মনসুরকে বলার সুযোগ না দিয়ে ঈশিতা বলে যাচ্ছে, স্যার, আপনার মনে আছে লেখক নিয়াজ আহমেদ একটা মেয়েকে ভালোবাসত? দুজন পালিয়ে যেতে চেয়েছিল। নিয়াজ রেল স্টেশনে অপেক্ষা করছিল, কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত আসেনি। হ্যাঁ, মনে আছে। তার নাম মনে আছে স্যার? এক মুহূর্ত চিন্তা করলো মনসুর। হ্যাঁ, তার নাম ছিল আসমা। স্যার, আসমাই প্রহেলিকা। মনসুরের মাথাটা একেবারে চক্কর দিয়ে উঠল। কই আসমা কই? প্রশ্নটা মনোযোগে বিঘ্ন ঘটালো। গভীর মনোযোগে হাতে ধরা ফাইল দেখছিল এএসপি মনসুর হালিম। চোখ তুলে তাকালো, দেখল তার ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে নিয়াজ আহমেদ। চুল উস্কো খুস্কো, চোখে মুখে অধৈর্যের ছাপ। বসেন নিয়াজ সাহেব, বলে আবার ফাইলে নজর দিল মনসুর। বসতে পারবো না ভাই, আমাকে বলেন আসমা কই? আমি দেখা করতে চাই ওর সাথে। সাবেক প্রেমিকাকে দেখার জন্য অস্থির হয়ে আছেন দেখছি। মনসুরের ঠোঁটের কোণে মৃদু হাসি। অনেক প্রশ্নের জবাব জানার আছে। অধৈর্য কণ্ঠে বলল নিয়াজ, অনেক বছর অপেক্ষায় আছি, বলুন কোথায় ও? অপরাধী থানার ভিতর কোথায় থাকবে বলেন? লকআপে ভরে রেখেছি। আপনি একটু বসুন, আমি দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। অনিচ্ছা সত্ত্বেও বসল নিয়াজ, মাথা নিচু করে রেখেছে। এদিকে ফাইলটা রেখে ফোন হাতে নিল মনসুর। ফোন করলো সাব ইন্সপেক্টর ঈশিতাকে। ওপাশ থেকে ঈশিতা রিসিভ করে বলল, হ্যালো স্যার, বলুন। নাহিদের খবর কি? জিজ্ঞেস করলো মনসুর। জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, মাথায় একটু ব্যথা আছে, এছাড়া সব ঠিকঠাক। হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, মাথা ঝাঁকিয়ে বলল মনসুর। ওকে 2 দিন বাসায় গিয়ে রেস্টে থাকতে বলো। ওকে স্যার। আর শোনো,
তোমাকে যে একটা বিষয়ে খোঁজখবর নিতে বলেছিলাম, ওটা হয়েছে? জি স্যার, রিপোর্টে সব ডিটেলস লিখে লিখে দিয়েছি। আপনি বলেছিলেন যে কোনো তথ্য ইম্পর্ট্যান্ট হতে পারে, তাই কিছুই বাদ দেয়নি। ভেরি গুড। রিপোর্টটা কোথায়? স্যার, ফাইল রেডি করেছি, আমার কাছে আছে। আমি থানায় আসার সময় নিয়ে আসছি। এক মুহূর্ত ভাবলো মনসুর, তারপর বলল, অত সময় নেই ঈশিতা, খুব দেরি হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, ফাইলের পেজগুলো ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঈশিতা দৃঢ়কণ্ঠে বলল। মনসুর ফোন রাখলো। নিয়াজ কৌতূহল চোখে তাকিয়ে আছে। কিসের খোঁজ নিচ্ছেন? পুলিশকে যে কত রকমের খোঁজ খবর নিতে হয় আপনার কোনো ধারণাই নেই লেখক সাহেব। মনসুর স্বভাবসুলভ ঠোঁট পাকিয়ে হাসছে। আপনাদের বইতে যত সহজে রহস্যের সমাধান হয়ে যায়, বাস্তবে তত সহজে হয় না। দুদিন থাকেন আমাদের সাথে, ফুটো দিয়ে লাল সুতা বের হবে। মনসুর উঠে দাঁড়ালো। নিয়াজ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। তাই দেখে মনসুরের হাসিটা চওড়া হলো। নাকের ফুটো বুঝিয়েছে জোনা, ডার্টি মাইন্ড। চলেন এবার আসমা বিবির সাথে দেখা করে আসি। প্রিজন সেলের ভিতর দু হাতে হাঁটু পেঁচিয়ে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে ত্রিশূর্ধ্ব একজন নারী। তার নাম আসমা। পরনে নীল রঙের শাড়ি, কোমর পর্যন্ত লম্বা চুল এলোমেলো হয়ে আছে। কান্নায় ভিজে যাওয়া চোখের কাজল লেপটে আছে চোখের চারদিকে। চেহারা মলিন ও বিবর্ণ, অথচ সৌন্দর্য কিছুমাত্র কমেনি তার। পূর্ণবয়সী রূপবতী নারীর সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। হঠাৎ করিডর ধরে ভারী পায়ে কারো হেঁটে আসার শব্দ ভেসে এলো। আশঙ্কা দেখা দিল আসমার চোখে মুখে। দুই হাতে আরও শক্ত করে পেঁচিয়ে ধরল হাঁটু। ভয়ে জড়সড় হয়ে থাকলো। কয়েক সেকেন্ডের মধ্যে গারদের বাইরে দেখা গেল নিয়াজ আর মনসুরের মুখ। নিয়াজকে দেখতে পেয়ে আসমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধরাস করে উঠল। সে ঝট করে উঠে দাঁড়ালো। নিয়াজ, তুমি এসেছ? নিয়াজ কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আসমার দিকে। আসমা এগিয়ে এলো, তার চোখ ছলছল করছে। মনসুর খেয়াল করলো নিয়াজের ঠোঁট কাঁপছে। সে বুঝতে পারল এই আবেগঘন পরিস্থিতির মধ্যে তার এখানে উপস্থিত থাকাটা ঠিক হচ্ছে না। সে নিয়াজের কানের কাছে মুখ নিয়ে বলল, নিয়াজ ভাই, আপনারা কথা বলেন, আমি একটু ঘুরে আসি। 5 মিনিট সময় নিলাম। মনসুর সরে যেতেই আসমার দিকে খানিকটা এগিয়ে গেল নিয়াজ। আসমার প্রিজন সেলে গড়াতে কপাল ঠেকিয়ে তাকিয়ে আছে, নীরবে চোখের পানি ফেলছে। নিয়াজ অস্ফুট কণ্ঠে জিজ্ঞেস করলো, সেদিন রেল স্টেশনে কেন আসুনি আসমা? আসমার দুচোখ পেয়ে অশ্রু ঝরছে, কিছু বলতে পারছে না। আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করছিলাম, জানো সেটা? জানি, আমি সব জানি নিয়াজ, ধরা গলায় বলল আসমা। সব জেনেও আসনি? আমি আসিনি। কেন কেন আসনি তুমি? রেগে গেল নিয়াজ। গত 10টা বছর ধরে এই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছি না। আজ আমি জবাব চাই। আসমা মাথা নিচু করে বলল, আমাদের ভালোর জন্যই আসিনি। ভালোর জন্য? কি ভালোটা হলো তুমি না আসায়? আসমা বোঝানোর ভঙ্গিতে বলল, নিয়াজ, আমি একটু প্র্যাকটিক্যাল ভাবার চেষ্টা করছিলাম। আমরা আবেগের বশে পালিয়ে যেতে চেয়েছিলাম, কোনো পরিকল্পনা ছিল না। পালিয়ে গিয়ে কয়দিন টিকতে পারতাম বলো? তোমার কোনো জব ছিল না, আমারও না। মাস দুয়েকের মধ্যে আমাদের সাথে থাকা টাকা পয়সা সব খরচ হয়ে যেত। তারপর কি করতাম বলো? মাথা নিচু করে ফিরে যেতে হতো চার্জার বাসায়। কী লাভ হতো পালিয়ে গেলে? নিয়াজ জোর করে হাসার চেষ্টা করলো। না পালিয়ে অনেক লাভ হয়েছে তোমার, তাই না? বিশাল বাড়ি, দামি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। ওসবের প্রতি আমার কোনো লোভ ছিল না নিয়াজ। অঝোরধারার অশ্রু গড়াচ্ছে আসমার দু চোখ পেয়ে। তুমি তো আমাকে ভালো করেই জানো, আমি ওসবের লোভে তোমাকে ছাড়িনি। বিশ্বাস করো, তোমাকে হারিয়ে আমার কোনো লাভ হয়নি। কান্নার দমকে কথা আটকে আসছে আসমার। কয়েক সেকেন্ড থেমে খানিকটা সামলে নিল। কিন্তু তোমার তো লাভ হয়েছে। আজ তুমি কত বড় লেখক হয়েছ। সেদিন আমার হাত ধরে পালিয়ে গেলে আজ কি এই অবস্থানে আসতে পারতে? এরপর কিছুক্ষণ নীরবে কেটে গেল। দুজনে তাকিয়ে থাকলো পরস্পরের মুখের দিকে, কারো মুখে কোনো কথা নেই। একসময় নীরবতা ভাঙল নিয়াজ। লোভ তোমার মধ্যে ছিল আসমা। সেদিন এক চালচুলোহীন বেকার যুবকের হাত ধরে পালাতে সাহস পাওনি, কিন্তু আজ সেই যুবক নামকরা লেখক হয়েছে, টাকা পয়সা হয়েছে। এসব দেখে তার জীবনে ফিরে আসার প্ল্যান সাজিয়েছ। আসমার মাথা নিচু করে নিল। কথাটা কত সহজে বলে ফেললে আমার জন্য অত সহজ ছিল না। তোমার কোনো ধারণা নেই গত 10টি বছর আমার জীবনটা কিভাবে কেটেছে। তোমাকে সেদিন কষ্ট দেওয়ার ফল হাড়ে হাড়ে টের পেয়েছি।
আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু স্ত্রী হওয়ার স্বাদ আমি কখনো পাইনি। স্বামী বিজনেসের কাজে সারা বছরই বাইরে থাকে, প্রচণ্ড বদমেজাজি, পান থেকে চুন খসলে তেলে বেগুনে জ্বলে ওঠে। সন্তান জন্মদানের ক্ষমতা তার নেই। নিজের ভেতরের ফ্রাস্ট্রেশন ছাড়তে আমাকে প্রায়ই মারধর করে। সব সহ্য করে এত বছর পড়ে আছি, আর কত? আমি এই কষ্টের জীবন থেকে পালানোর উপায় খুঁজছিলাম। ঠিক তখনই তোমার জীবনে ফিরে আসার সুযোগটা এলো। আসমার মুখ থেকে কথাটা টেনে নিল নিয়াজ। সুযোগ পেয়ে ছদ্মনাম পরিচয়ে আমার সাথে আবার প্রেম করা শুরু করলে, তাই তো? তারপর যখন সেই প্রেমে কাজ হলো না, তখন প্রতিহিংসার বশে অসহায় শিশুদের খুন করতে শুরু করলে। আমাকে খুনের সাথে ফাঁসি দিতে শুরু করলে। ছি আসমা, খুন আমি করিনি নিয়াজ। খুন করনি মানে? রীতিমতো থ্রেট দিয়ে খুন করেছ। তুমি আমাকে ফাঁসিয়ে দেবে বলে ভয় দেখাওনি? অস্বীকার করতে পারবে? আমি ভয় দেখিয়েছি সত্যি, অনুনয় করে বলল আসমা, কিন্তু আমি খুন করিনি, বিশ্বাস করো। খবরদার আর একটা মিথ্যা কথা বলবে না। রেগে গেল নিয়াজ। আমার জীবনটাকে একবার অন্ধকারে ঠেলে দিয়ে স্বাদ মেটেনি তোমার? আবারও ফিরে এসেছো আমাকে ছাড়খাড় করে দিতে। আমার মান সম্মান নষ্ট করেছ। লক্ষ লক্ষ পাঠকের চোখে আমাকে ছোট করেছ। লোকে ভাবছে আমি বইয়ের কাটতে বেড়াতে মানুষ খুন করছি। কেন এমন করলে তুমি? জবাব দাও। আসমা কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি খুন করিনি নিয়াজ। নিয়াজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে মনসুরের গলার আওয়াজ শোনা গেল। উনি ঠিকই বলছেন নিয়াজ সাহেব, উনি খুন করেননি। নিয়াজ হতবাক হয়ে পিছনে তাকালো। মনসুর হেঁটে এলো নিয়াজের কাছে, তারপর ঘুরে আসমার দিকে তাকিয়ে বলল, উনি নিজে খুন করেননি, অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তাই না মিসেস আসমা? আসমা মাথা নিচু করে রাখলো। নিয়াজ হতবাক হয়ে তাকিয়ে আছে এখনো। মনসুর নিয়াজকে বলল, লেখক সাহেব চলুন, অনেক কাজ হাতে, খুনিকে খুঁজে বের করতে হবে। ড্রাইভার সামাদ অসুস্থ, তাই তাকে আজ ছুটি দিয়েছে মনসুর। বাধ্য হয়ে নিজেই ড্রাইভ করছে গাড়ি। পাশের সিটে বসে আছে নিয়াজ আহমেদ। নিয়াজ হঠাৎ করে বলে উঠল, আপনি বলতে চাইছেন সেই রাতে আমার বাসায় চুরি হওয়ার ঘটনাটা সাজানো ছিল? হ্যাঁ। মনসুর ড্রাইভ করার ফাঁকেই জবাব দিল, চোর সাজে একজন এসেছিল ঠিকই, কিন্তু সে কিছুই চুরি করেনি। আপনাকে দেখা দিয়ে পালিয়েছে, চোর কিছুই নেয়নি। আপনি এ ব্যাপারে নিশ্চিত হলেন কিভাবে? মনসুর মুচকি এসে বলল, একটু চিন্তা করলে ব্যাপারটা আপনিও বুঝতে পারতেন। খেয়াল করে দেখুন, যা কিছু চুরি হয়েছে তা কি আপনি এক জায়গাতে রেখেছিলেন? অবশ্যই না। ছোটোখাটো জিনিসপত্র বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। চোর কিভাবে জানবে কোথায় কোনটা আছে? তাছাড়া এগুলো জিনিস একসাথে খোয়া গেলে তাছাড়া এতগুলো জিনিস একসাথে খোয়া গেলে আপনি নিশ্চয়ই টের পেতেন। আসলে জিনিসগুলো ধীরে সুস্থে আপনার বাসা থেকে সরানো হয়েছে, যাতে আপনি কিছুই টের না পান। আর সেই কাজটা কে করেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এক মুহূর্ত চুপ করে থাকলো নিয়াজ, তারপর অস্ফুট কণ্ঠে জিজ্ঞেস করলো, তুলি? মনসুর হ্যাবোধক মাথা নাড়ল। মাই গড! নিয়াজ চার পড়া নয় অবাক। কি বলছেন মনসুর ভাই? তুলি কেন এসব করবে তা তো আমি জানি না। না বোধক মাথা নাড়ল মনসুর। ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না ভাই। চুরি যদি তুলি করে থাকে, তাহলে সাজানো চুরির ঘটনাটা কি প্রয়োজন ছিল? তদন্ত প্রক্রিয়াকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, যাতে তুলির ওপর আমাদের সন্দেহটা না আসে। ধাক্কাটা এখনও সামলাতে পারেনি নেয়াজ। মাথায় হাত দিয়ে এলোমেলো চুল বিন্যস্ত করছে। হঠাৎ কিছু একটা মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে মনসুর বলে উঠল, ও, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। তুলিকে আপনি যা ভাবেন সে তা নয়। তুলি বিখ্যাত শিল্পপতি আনোয়ার মৃধার মেয়ে। ফুলি তাদের বাড়ির কাজের মেয়ে। ফাট! নিয়াজকে দেখে মনে হচ্ছে গাড়ির ভেতর দাঁড়ানো সম্ভব হলে দাঁড়িয়ে যেত। মনসুর মুচকি হাসছে। নিয়াজের এই বিস্ময় উপভোগ করছে সে। কয়েক সেকেন্ড লাগলো নিয়াজের ধাক্কাটা সামলে নিতে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তার মানে অনেক আগে থেকে প্ল্যান করে নিয়েছে তুলি? তুলি একা না, রুমন নামে তার এক বন্ধুও আছে, তাকে এসবে সাহায্য করছে। আজ সকালে আমি আর কনস্টেবল নাহিদ গিয়েছিলাম ওদের কলেজে। চোরের মন পুলিশ পুলিশ করলে যা হয়, দুজনে মিলে নাহিদ শেখকে আহত করে পালিয়েছে। ও গড! তাহলে খুনগুলো তুলেই করেছে? প্রশ্নটা করে নিয়ে আজ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এটা নিশ্চিত বলতে পারছি না, কাজ ঝাঁকালো মনসুর। এই যুগের ছেলে মেয়ে খুব ডেঞ্জারাস, ভয় ডর বলে কিছু নেই এদের। হতে পারে তুলিই করেছে, অথবা সে হয়তো খুনের হয়ে কাজ করছে। তবে খুনের সাথে তুলি জড়িত, এটা নিশ্চিত।
মেয়েটা চমৎকার অভিনয় জানে। আমি ভেবেছিলাম টিনেজ একটা মেয়ে আপনার লেখা পড়তে পড়তে আপনার প্রেমে পড়ে গেছে, তাই এসব পাগলামি করছে। কিন্তু এখন তো মনে হচ্ছে ভেতরে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। নিয়াজ না বোধক মাথা নাড়ল। আমি কিছুই মেলাতে পারছি না। এসবের সাথে আসমার সম্পর্ক কী তাহলে? তার সাথে তুলির কানেকশনটা কোথায়? সেটা জানতে হলে তুলিকে আগে খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি যে বললেন আসমা নিজে খুন করেনি, সেটাই বা কীভাবে নিশ্চিত হচ্ছেন? আমরা গত কয়েক মাসে আসমার অ্যাক্টিভিটির খোঁজ খবর নিয়েছি। আপনি আর আসমা যখন কথা বলছিলেন তখনই ইন্সপেক্টর ইশিতা রিপোর্ট করে সব জানালো। মিসেস আসমা খুব একটা বাড়ির বাইরে বের হন না। তার হাজব্যান্ড বিষয়টা পছন্দ করেন না। প্রত্যেকটা খুন যেভাবে দীর্ঘদিন যাবৎ প্ল্যান করা হয়েছে, সেটা তার পক্ষে এক্সিকিউট করা মুশকিল। আসমা খুনগুলো অন্যের মাধ্যমে করিয়ে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, খুনগুলো কি তুলি রুমন মিলে করেছে, নাকি এসবের পিছনে ওরা তিনজন বাদে চতুর্থ কেউ একজন জড়িত? একটা দীর্ঘশ্বাস ফেলল নিয়াজ। মানুষের জীবন নিয়ে লেখে সে, অথচ মানুষকে আজও চেনা হলো না তার। এক আলিশান বাড়ির ড্রয়িং রুমে বসে আছে মনসুর আর নিয়াজ। এর মধ্যে নিয়াজ আরও দুইবার জিজ্ঞাসা করেছে মনসুরকে, কোথায় নিয়ে এলেন আমাকে? মনসুর উত্তরে ঠাট্টা ছলে বলেছে, ভ্যাম্পায়ারের বাড়িতে এসেছি, ভয়ের কিছু নেই। আমি থাকতে ওরা আপনার কিছুই করতে পারবে না। খানিক বাদে 27 থেকে 28 বছর বয়সী এক তরুণী এসে ঢুকলো রুমের ভেতরে। মনসুর খেয়াল করলো, নেয়াজের উপর চোখ পড়তেই তরুণী খানিকটা চমকে গেল। পর মুহূর্তে সামলে নিল নিজেকে। চেহারায় বিরক্তিকর অভিব্যক্তি ফুটিয়ে জিজ্ঞেস করলো, কারা আপনারা? মনসুর হেসে পরিচয় দিল, আমি এএসপি মনসুর হালিম, ডিবি ব্রাঞ্চ। আর ওনাকে নিশ্চয় চিনেন, উনি বিখ্যাত ক্রিমিনাল লেখক, সরি ক্রাইম রাইটার নিয়াজ আহমেদ। না, চিনি না, আমি গল্প উপন্যাস পড়ি না। মনসুর বাঁকা হাসিটা ধরে রেখে বলল, আমি তো বললাম ক্রাইম রাইটার। আপনি কিভাবে বুঝলেন উনি গল্প উপন্যাস লেখেন? পত্রিকার ক্রাইম রিপোর্টারও তো হতে পারেন, তাই না? আরও একবার ঘাবড়ে গেল তরুণী। উত্তর দিতে পারল না। যাই হোক, কাজের কথায় আসি। হাসি থামিয়ে সিরিয়াস হলো মনসুর। আপনার নাম আপনার নাম হচ্ছে সুবর্ণা শিকদার, তাই না? জি। আপনার বাবা বিখ্যাত চামড়া ব্যবসায়ী হাসান শিকদার। কথাটা শুনে একটু রেগে গেল সুবর্ণা। চামড়া ব্যবসায়ী নয়, লেদার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে আমাদের। বাবা দেশের একজন কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন। মনসুর স্বভাবসুলভ হেসে বিষয়টা হালকা করার চেষ্টা করলো। ওই একই কথা, কেউ চামড়া বেচে 2-4 পয়সা কামায়, কেউ ব্যাংক ব্যালেন্স করে ফেলে। আপনি বসুন, আপনার সাথে 2 মিনিট কথা বলবো আমরা। সুবর্ণা বসলো। শুনলাম আপনার বাবা দেশের বাইরে আছেন? সুবর্ণা হ্যাঁ বোধক মাথা নাড়ল। হ্যাঁ, বাবা 6 মাস যাবৎ বাইরে আছেন। নতুন বেশ কিছু বিজনেস ডিলিং চলছে। আগামী মাসে ফিরবেন। আপনার মা গত বছর মারা গেছেন। জি। মঞ্জুর টিটকিরি সুরে বলল, মা নেই, বাবা দেশের বাইরে। এই সুযোগে আপনার ভাই আর তার বান্ধবী মিলে মজার খেলায় মেতে উঠেছে। ভালো তো। কি বলতে চান আপনি? প্রায় চিৎকার করে উঠল সুবর্ণা। চিৎকারে মঞ্জুর মোটেও বিচলিত হলো না, শান্ত কণ্ঠে বলল, ভলিউম কমান মিস সুবর্ণা। আমি কি বলতে চাচ্ছি আপনি তা ভালো করেই জানেন। সুবর্ণা একটু শান্ত হলো, বলল, আমি সত্যিই কিছু জানি না। গতকাল আপনার ভাই আর তার এক বান্ধবী মিলে একজন পুলিশকে আহত করে পালিয়েছে, সেটা জানেন নিশ্চয়? মাথা নিচু করে নিল সুবর্ণা, উত্তর দিল না। আপনার ভাই রুমন কোথায় এখন? সুবর্ণা নিরুত্তর। এদিকে নিয়াজ আহমেদ একবার সুবর্ণার দিকে আরেকবার মনসুরের দিকে তাকাচ্ছে। মনসুর বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন মিস সুবর্ণা, আপনার ভাই আর তার বান্ধবী মিলে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে, খুনের খেলা। ছোট ছোট বাচ্চারা খুন হচ্ছে। এটা এখন আর বড় লোকের বাতিক বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। আপনি আমাদের সহযোগিতা করুন, তাহলে আপনার বাবার মান সম্মান কিছুটা হলেও বাঁচবে। যদি আমাকে কঠোর হতে বাধ্য করেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সুবর্ণা মাথা নিচু করে নিল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। তবে এটুকু বলতে পারি, আমার ভাইয়ের কোনো দোষ নেই। সব দোষ করেছি ওই বদমাস মেয়েটা তুলি, বড়লোকের বকে যাওয়া মেয়ে। ওরা দুজনে ছোট থেকে একসাথে বড় হয়েছে। আমার ভাইটা তুলিকে খুব ভালোবাসে, কিন্তু নিজে পঙ্গু হয় বলতে পারে না। তুলি সেই সুযোগটাই নিয়ে আমার ভাইকে ব্যবহার করছে।
এসবে আমার ভাইয়ের কোনো হাত নেই। বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলল সুবর্ণা। তাই দেখে অপ্রস্তুত হয়ে গেল নিয়াজ আর মনসুর। সুবর্ণাকে সামলে নেয়ার জন্য একটু সময় দিল মনসুর। তার গলার আওয়াজ বদলে গেল। এবার অনুরোধের সুরে বলল, প্লিজ বলে দিন আপনার ভাই আর তুলি এখন কোথায় আছে। আর একটা অসহায় বাচ্চা মারা যাওয়ার আগেই বলুন। অনেক নিষ্পাপ বাচ্চার রক্ত লেগেছে ওদের হাতে। আর লাগতে দিয়েন না। আপনার ভাইয়ের কোনো দোষ নেই, আমি বুঝতে পারছি। ধরা পড়লে তার তেমন কোনো শাস্তি হবে না, প্লিজ বলুন। এতক্ষণে সুবর্ণা মাথা তুলল। আমি আসলে জানি না ওরা কোথায়। আমি অনেকবার চেষ্টা করেছি যোগাযোগের। রুমন আর তুলির ফোন গতকাল থেকেই বন্ধ পাচ্ছি। সম্ভাব্য কোথায় যেতে পারে, কোনো আইডিয়া? সুবর্ণা এক মুহূর্ত চিন্তা করে বলল, যাত্রাবাড়িতে আমাদের একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের চাবি আছে রুমনের কাছে। রুমন মাঝে মধ্যে ওখানে গিয়ে কিছুদিন থেকে আসে। সম্ভবত তুলিকে নিয়ে সেখানেই গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিস সুবর্ণা। মনসুর কৃতজ্ঞতার সুরে বলল, ঠিকানাটা দিন প্লিজ। সুবর্ণা সেন্টার টেবিল থেকে কাগজ কলম নিয়ে লিখতে শুরু করলো। মনসুর আর নিয়াজ উঠে দাঁড়ালো। হঠাৎ কি মনে হতেই মনসুর বলল, আচ্ছা লাগবে না, আপনিও আমাদের সাথেই চলুন। আপনি গেলে আপনার ভাইকে কনভিন্স করা সহজ হবে। সুবর্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। চারদিকে ঘুরেও ভালো কোনো খাবারের দোকান পাওয়া যায়নি। বাধ্য হয়ে কলা আর পাউরুটি কিনেছে রুমন। আপাতত এই খেয়ে পেট চালানো ছাড়া গতি নেই। সেই সাথে 5 কেজি চাল, আধা কেজি ডাল, 1 কেজি আলু আর একটা মুরগি কিনেছে সে। তুলি ভালো রাঁধতে জানে। আশা করা যায় আগামী কয়েকটা দিন খাওয়ার কোনো সমস্যা হবে না। দরজা খুলে ভেতরে পা রাখতে কান্নার আওয়াজ পাওয়া গেল। মেজাজ খারাপ হলো রুমনের। দুদিন ধরে কেবল কাঁদছে মেয়েটা। কাঁদলে কি সমস্যার সমাধান হবে? বাম দিকের বেডরুমটাতে তুলির থাকার ব্যবস্থা করে দিয়েছে রুমন। কান্নার আওয়াজ আসছে সেখান থেকেই। রুমের ভিতর উকি দিল রুমন। দেখল বিছানার উপর দু হাতে দু পা পেঁচিয়ে ধরে হাঁটুর উপর মাথা রেখে কাঁদছে তুলি। সে নরম গলায় ডাকলো, তুলি। তুলি উত্তর দিল না। আর কত কাঁদবি বল, হয়েছে তো, এবার থাম। তুলি মাথা তুলে তাকালো। এই মুহূর্তে তাকে চেনা মুশকিল। দুই চোখ লাল হয়ে গেছে, চোখের নিচে কালশিটে পড়েছে, চুল উস্কো খুস্কো, পুরোপুরি বিধ্বস্ত লাগছে। রুমন এগিয়ে এসে কলা পাউরুটি রাখলো তুলির সামনে। খেয়ে নে তুলি, কাল সারাদিন কিছু খাসনি। তুলি কান্না থামালো, ধরা গলায় বলল, পালিয়ে আসাটা একদম ঠিক হয়নি রে। রুমন সহানুভূতি সুরে বলল, না পালালে ওরা তোকে ধরে জেলে ঢুকাতো। জেলে কেন ঢুকাবে, আমি তো কোনো অপরাধ করিনি। সেটা পুলিশকে বিশ্বাস করাবে কি করে? রুমন এগিয়ে এসে তুলির পাশে বসলো। পুলিশ তোকে প্রথমেই জিজ্ঞেস করবে, এতদিন মিথ্যে পরিচয়ে কেন লেখক নিয়াজের বাড়িতে যাতায়াত করতি। এই প্রশ্নের উত্তর কিভাবে দিবি? পুলিশ বুঝে ফেলেছে তুই ওনার বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে আনতি। সেগুলো পরে মার্ডার সিনে পাওয়া গেছে। এসবের ব্যাখ্যা দিবি কিভাবে? তুলির দু চোখ বেয়ে আবার অশ্রু নামলো। তুই তো সবই জানিস রুমন। তুই তো জানিস আমি কেন মিথ্যে পরিচয়ে ওনার বাড়িতে যেতাম, কেন ছোট ছোট জিনিসগুলো চুরি করে এনে নিজের কাছে রাখতাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল। ওই দিন পিকনিকে গিয়ে সব এলোমেলো হয়ে গেল। কি যে ভুল করলাম আমি। তুলিকে থামিয়ে দিল রুমন। সব জানি আমি, কিন্তু এসব কথা পুলিশ বিশ্বাস করবে না। ধরা খেলে তুই খুনের দায়ে ফেঁসে যাবি, তোর ফাঁসি হবে। তুই কি এভাবে মরতে চাস? তুলি প্রবল বেগে না বোধক মাথা নাড়ল। কিন্তু এখন কি করব? রুমন অভয় দিয়ে হাসলো। তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আপাতত কিছুদিন দুজনে এখানে গা ঢাকা দিয়ে থাকবো। তারপর বাবাকে বলে একটা সিস্টেম করে দেশের বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করব। অনেক দূরে চলে যাব, তুই আর আমি। কেউ আমাদের খোঁজ পাবে না। তুই আর আমি? তুলি অবাক হলো। তুই কেন আমার জন্য এসব করছিস? দোষ যা করেছি আমি করেছি, তোর তো কোনো দোষ নেই। তুই কেন আমার সাথে পালাচ্ছিস? এই প্রশ্নের উত্তরটা তুই জানিস না তুলি। নরম দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে রইল রুমন। তোর জন্য আমি সব করতে পারি। তুই যে আমার কি সেটা তুই আজও বুঝলি না। তুলি মাথা নিচু করে রাখলো। এখন ওঠ, খেয়ে নে। রুমন হাসলো। আমি বাজার করে এনেছি, আজ থেকে তুই রান্না করবি আর আমি বসে বসে খাবো। তুলি হাত বাড়িয়ে একটা কলা হাতে নিল, ছোট ছোট কামড়ে খেতে শুরু করলো। রুমন হাসি মুখে উঠে দাঁড়ালো। তুই খেয়ে নি, আমি এই ফাঁকে গোসল করে ফেলি, তারপর দুজনে মিলে রান্না করবো আজ। দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আবার পিছনে তাকালো রুমন। খবরদার, একটুও মন খারাপ করবি না। তুলি মাথা ঝাঁকালো, হাসার চেষ্টা করলো, কিন্তু সেটা হলো কান্নার নামান্তর।
মেজাজ খারাপ হচ্ছে মনসুরের। গাড়ির ফুয়েল ট্যাঙ্কের দিকে নজর ছিল না। উত্তেজনায় গ্যাস নেওয়ার কথা ভুলেই গিয়েছিল। এই মুহূর্তে কমলাপুরের কাছে একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে সে। সামনে গাড়ির লম্বা লাইন। মেশিনে কি যেন একটা টেকনিক্যাল সমস্যা দেখা গেছে। ঠিক করার চেষ্টা করছে লোকজন। কতক্ষণে গ্যাস ভরে রওনা দিতে পারবে কে জানে। হাতে সময় একদমই কম। মনসুর আর নিয়াজ দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একটু দূরে দাঁড়িয়ে আছে সুবর্ণা। কাকে যেন ফোন দেওয়ার চেষ্টা করছে বারবার। ফোন ঢুকছে না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো মনসুর। নিজে একটা ধরিয়ে আরেকটা বাড়িয়ে দিল নিয়াজের দিকে। নিয়াজ হাতের ইশারায় বুঝিয়ে দিল যে সে ধূমপান করে না। সিগারেট খান না? মনসুর অবাক হয়ে প্রশ্ন করলো। তাজ্জব ব্যাপার। মাথায় ধোঁয়া না ঢুকলে লেখা বের হয় কিভাবে? ঢাকা শহরে কি ধোঁয়ার অভাব? রাস্তায় হাজার হাজার ধোঁয়ার মেশিন। আলাদা ধোঁয়ার আর কি প্রয়োজন? নিয়াজের বলার ধরনে হেসে ফেল মনসুর। কিছু একটা বলতে যাচ্ছিল, এ সময় পকেটের রিংটোন বেজে উঠল। ফোন বের করলো মনসুর। কল করেছে সাব ইন্সপেক্টর ঈশিতা জামান। মনসুর রিসিভ করলো। হ্যাঁ ঈশিতা, বলো। স্যার আপনি কোথায়? ঈশিতার কণ্ঠে উত্তেজনা। এই তো, আমি এখন কমলাপুরের এক ফিলিং স্টেশনে আছি। গাড়িতে গ্যাস নিয়ে যাত্রাবাড়ির দিকে যাব। ওদিকে নাকি রুমনের বাবার একটা ফ্ল্যাট আছে। স্যার আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন। আমি মতিঝিলে আছি, দ্রুত আসতেছি। জরুরি আপডেট আছে। কি আপডেট? সেটা এসেই বলতেছি স্যার। ঈশিতা ফোন কেটে দিল। কি আপডেট? সেটাই তো বলতে এসেছি স্যার। ঈশিতা ফোন কেটে দিল। মনসুর অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকলো। মিনিট পাঁচেকের মধ্যে একটা পুলিশ বাইক এসে স্টেশনে থামলো। ড্রাইভ করছে এক ট্রাফিক সার্জেন্ট। পেছনে বসা ঈশিতার হাতে কিছু ফাইল। বাইক থেকে নেমে মনসুরের দিকে প্রায় দৌড়ে এলো ঈশিতা। কি ব্যাপার ঈশিতা? মনসুর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলল, স্যার আমরা যা ভেবেছি ঘটনা ঠিক উল্টো। তুমি একটু দম নাও, তারপর বলো। স্যার আপনার নির্দেশ মতো আমি রুমনের ব্যাকগ্রাউন্ড চেক করছিলাম। যা জানতে পেরেছি জানলে আপনি অবাক হবেন। মনসুর একটু হেসে বলল, এই কেসে আমি অলরেডি এতবার অবাক হয়েছি যে আমার অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। যা জানছো বলো। বিষয়টা আসলে একটু প্যাথেটিক। রুমন জন্ম থেকেই পঙ্গু ছিল না। ক্লাস 3-তে পড়াকালীন রুমন একবার তার বাবার সাথে স্কুল থেকে ফিরছিল। রাস্তায় একটা টোকাই ছেলে মজা করে তার গায়ে ময়লা ছুঁড়ে মারে। রুমনের বাবা রেগে গিয়ে বাচ্চাটাকে চড় থাপ্পড় মারে। এ ঘটনার পর একদিন রুমন একলা ফিরছিল স্কুল থেকে। পথে ওই টোকাই ছেলে আর তার সাথে কয়েকজন মিলে রুমনকে ধরে। প্রতিশোধ নেয়ার জন্য অনেক মারধর করে। রুমনের ডান পা ভেঙে ফেলে। রুমনের পা আর জোড়া লাগেনি, কেটে বাদ দিতে হয়েছে। শিউরে উঠল নিয়াজ ও সিট। তারপর ছোটবেলা থেকেই টোকাই বাচ্চাদের প্রতি এক প্রকার ঘৃণা নিয়ে বড় হয়েছে রুমন। পঙ্গু হয়ে যাওয়ার কারণে তার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করত। একসময় তার মানসিক বিকৃতি ঘটে। টোকাই বাচ্চাদের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসতো। তারপর মনের ঝাল মিটিয়ে পেটাতো। রুমনের বাবা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত। একবার অভিযোগ এলো একটা বাচ্চাকে নাকি পিটিয়ে মেরে ফেলেছে রুমন, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। এখন পর্যন্ত 4বার টোকাই বাচ্চা মেরে ফেলার কেস হয়েছে রুমনের বিরুদ্ধে। কিন্তু রুমনের বাবা ও তার বড় বোন মিলে টাকা পয়সা খাইয়ে সব ধামাচাপা দিয়ে ফেলেছে। নিয়াজ হতবাক হয়ে তাকিয়ে আছে ঈশিতার দিকে। এইমাত্র শোনা কথাগুলো বিশ্বাস হচ্ছে না তার। এদিকে মনসুর চোখ তুলে তাকালো দূরে দাঁড়িয়ে থাকা সুবর্ণার দিকে। সে এখনও কাকে যেন বারবার ফোন দিচ্ছে, ফোনে পাচ্ছে না সম্ভবত। তার মানে খুনগুলো রুমনই করেছে? নিয়াজের প্রশ্ন। তাই তো মনে হচ্ছে, বলল ঈশিতা। মনে হওয়ার কিছু নেই। সিগারেটে বড় একটা টান দিল মনসুর। সবকিছু এখন জলের মতো পরিষ্কার। শুধু একটা বিষয় ক্লিয়ার না, রুমনের সাথে লেখক নিয়াজের শত্রুতা কোথায়? সে কেন লেখককে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে? সে বইয়ের কাটতি বাড়ানোর থিওরিটা ফিরে আসছে আবার। লেখক নিজেই রুমনকে ব্ল্যাকমেল করেনি তো? বলে নিয়াজের দিকে তাকালো মনসুর। মুখে মুচকি হাসি। নিয়াজ রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, তার আগে ঈশিতা বলে উঠল, স্যার সেই প্রশ্নের উত্তরও পেয়ে গেছি। আসমা ম্যাডাম রুমনের বড় ভাবি সম্পর্কে হয়। ওনার হাজব্যান্ড আনোয়ার পাশা রুমন আর সুবর্ণার খালাতো ভাই। রুমন নিশ্চয়ই রেগুলার যাতায়াত করতো তাদের বাসায়। মনসুরের প্রশ্ন। জি স্যার। ওয়াও, তার মানে আসমা নিশ্চয়ই রুমনের এই ডার্ক সাইডটা জেনে গিয়েছিল। এদিকে নিয়াজ আসমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল।
তাই নিয়াজকে শিক্ষা দেওয়ার জন্য রুমনকে ব্ল্যাকমেল করেছে আসমা। এবার সব কিছু খাপে খাপ মিলে যাচ্ছে, কিন্তু তুলি কিভাবে এসবের সাথে জড়ালো সেটা তো ক্লিয়ার হলো না, প্রশ্ন করলো নিয়াজ। মঞ্জুর আরেকবার ধোয়া ছেড়ে বলল, দুটো কারণ থাকতে পারে। এক, আসমা যেভাবে রুমনকে ব্ল্যাকমেল করেছিল সেভাবে রুমনও তুলিকে ব্ল্যাকমেল করেছে। দুই, তুলি হয়তো রুমনকে ভালোবাসে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। দে কুড বি ক্রাইম পার্টনার্স। কারণ যেটাই হোক, কেউ একজন চায়নি ওরা ধরা পড়ে যাক, তাই তদন্ত প্রক্রিয়া অন্যদিকে ডাইভার্ট করার ওই রাতে সে চুরির নাটকটা করেছিল। কিন্তু কে সে? আমার আগের সন্দেহটা আবার ফিরে আসছে। মনে হচ্ছে এর মধ্যে চতুর্থ কেউ আছে। আমি সম্ভবত বুঝতে পারছি চতুর্থ মানুষটা কে। নিয়াজ বলল, কে? একই সাথে মনসুর আর ঈশিতা প্রশ্ন করলো, রুমনের বড় বোন সুবর্ণা। কিভাবে বুঝলেন? মনসুর জিজ্ঞেস করলো। মনে আছে কি বলেছিলাম আমি? সে রাতে আমি চোরকে জাগতে ধরেছিলাম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে চোর পালিয়ে যায়। হ্যাঁ, মনে আছে। নিয়াজের সাথে সাথে উত্তর দিল না। এক মুহূর্ত চুপ করে থাকার পর বলল, ওই রাতে আমার বাড়িতে যে চুরি করেছিল সে একজন মেয়ে ছিল। কিভাবে বুঝলেন? মনসুর খানিকটা অবাক হয়েছে। আপনি অন্ধকারে চোরের চেহারা দেখেনি, তাই না? নিয়াজ ঠাট্টার সুরে জিজ্ঞেস করলো। মনসুর ভাই, আপনি সম্ভবত জীবনে প্রেম ভালোবাসা করেন নাই, তাই না? না রে ভাই, ক্রিমিনালদের পিছনে ধাওয়া করে কুল পাই না, এসবের টাইম কই। কিন্তু আপনি এইটাই বা কীভাবে বুঝলেন? বুঝলাম, কারণ মানুষকে জড়িয়ে ধরলে সে পুরুষ নাকি মেয়ে তা খুব সহজে বোঝা যায়। আপনার হয়তো সেটা জানা নেই। আমি সেই রাতে বুঝতে পেরেছিলাম চোর একজন মেয়ে। ঈশিতার ঠোঁট চিপে হাসতে থাকলো। মঞ্জুর খানিকটা অপ্রস্তুত বোধ করলো। কিন্তু আপনি বিষয়টা আমাকে আগে বলেননি কেন? নিয়াদ নিচু কণ্ঠে বলল, আসলে একজন নারী আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে, এটা স্বীকার করাটা লজ্জাজনক মনে হচ্ছিল। কেন যে আপনারা এসব করেন? আফসোসের ভঙ্গিতে মাথা নাড়ল মঞ্জুর। সঠিক সমাধান পেতে হলে ডাক্তার আর পুলিশের কাছে কোনো তথ্য লুকাতে হয় না। লজ্জা শরম তুলে রেখে সেদিন কথাটা বলে দিতেন, তাহলে আমাদের অনেক কাজই সহজ হয়ে যেত। নিয়াজ চুপ করে থাকলো। স্যার, নাও ইট মেক্স সেন্স। খুন করে নিয়াজ সাহেবের জিনিসপত্র ঘটনাস্থলে রেখে আসাটা খুব রিস্কি ছিল। কাজটা একদমই কাঁচা হাতে করেছে রুমন। ধরা পড়া যাওয়ার সম্ভাবনাটা প্রবল ছিল। আমাদের সন্দেহ সবার আগে তুলির উপরেই পড়ার কথা, আর তুলিকে সন্দেহ করলে রুমনও ধরা পড়ে যেত। বিষয়টা বুঝতে পেরে মিস সুবর্ণা ওদের বাঁচানোর জন্য চুরি নাটক করেছে। তার চুরির অ্যাটেম্পটের কারণে আমাদের তদন্ত ভুল পথে যাচ্ছিল। মঞ্জুর কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু আমার মনে আবার নতুন প্রশ্নের উদয় হলো। সুবর্ণা যদি এসবের সাথে সরাসরি জড়িত থাকে, তাহলে আমাদের কোঅপারেট করছে কেন? রুমনের কাছে নিয়ে যাচ্ছে কেন? কোঅপারেট করছে না স্যার। নাবোধক মাথা নাড়ল ঈশিতা। আমার মনে হয় ভুল পথে নিয়ে যাচ্ছে। মঞ্জু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে ঈশিতা হাতের ফাইলটা দেখিয়ে যোগ করলো, আসলে আরও কিছু তথ্য এসেছে আমার হাতে। আবারও নতুন প্যাচ? কি জানো, খুলে বলো। রুমনদের একটা ডুপ্লেক্স বাড়ি আছে পুবাইলদের পর, ডুপ্লেক্স সিটির দিকে। আমার ধারণা রুমন আর তুলি পালিয়ে সেখানেই গেছে। এদিকে সুবর্ণা আপনাদের অন্যদিকেই নিয়ে যাচ্ছে, যেন রুমন পালিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু রুমন যে পুবাইলের দিকেই গেছে সেটা নিশ্চিত হচ্ছে কী করে? ঈশিতা একটু ভেবে বলল, স্যার, বইয়ের পঞ্চম খুনটা কীভাবে হয়েছে মনে আছে? ইটের ভাটায়, বলল নিয়াজ। সম্ভ্রান্ত পরিবারের বাচ্চা মেয়ে, গায়ে লাল রঙের ফ্রক, সাথে একটা টেডি বিয়ার। ওদের ওই ডুপ্লেক্স বাড়ির কাছাকাছি একটা ইটের ভাটা আছে। হোয়াট দ্য, বলতে গিয়ে নিজেকে সামলালো মনসুর। বাড়ির অ্যাড্রেস পেয়েছ? আসলে স্যার, এক মুহূর্ত চুপ করে থেকে বলল ঈশিতা, ওটা একটা ডুপ্লেক্স সিটি, চারিদিকে প্রচুর ডুপ্লেক্স বাড়ি। কোনটা রুমনদের বাড়ি তা নিশ্চিত হওয়া মুশকিল। সব মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ওগুলো। আমরা তো আর বাড়ি গিয়ে গিয়ে নক করতে পারবো না। মঞ্জুর চোখ তুলে তাকালো দূরে দাঁড়ানো সুবর্ণার দিকে। সুবর্ণা এখনও কোনো নম্বরে ফোন দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। মঞ্জুর দ্রুত এগিয়ে গেল তার দিকে।